আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। বাইরে ঘোর বৃষ্টি বয়ে চলেছে। পাশ থেকে ফোনটা অন করে দেখলাম রাত 2:30। আমার সবকিছু গোল পাকিয়ে যাচ্ছে, মানে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে ভয় পেতে লাগলাম। কিছুক্ষণ পরে শরীরটা স্বাভাবিক হলো, তখন সবকিছু আস্তে আস্তে বুঝতে পারলাম। সবটাই ছিল আমার স্বপ্ন। বন্ধুরা, তোমরা যারা আগের পর্ব শোনোনি তারা জলদি গতকালের পর্ব দেখে আসো, না হলে মজা মিস করবে। বৌদির আর আমার মধ্যে আজ যা যা ঘটেছে সব স্বপ্ন। দাদা আমাকে আর বৌদিকে একসাথে দেখেনি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। পাশের রুমে দরজাটা চেক করলাম, দেখলাম যে দরজাটা লক। তখন আমি নিশ্চিত হলাম যে আমি সব স্বপ্নে দেখেছি। রুমের দরজা খুলে বারান্দায় চলে এলাম। বৃষ্টির সেচ এসে মুখে পড়তে লাগল। কিছুক্ষণ এইভাবে বাইরে দাঁড়িয়ে রইলাম। বারান্দার কোণটা দেখে আগের কথা মনে এসে পড়ল। সেদিন রাতের কথা, যেদিন আমি বৌদির সাথে প্রথম আনন্দ করেছিলাম। উফ, সেই রাত কি আমি আর ভুলব? এইভাবে বারান্দায় দাঁড়িয়ে কতক্ষণ হয়ে গেল কে জানে। হঠাৎ পেছন থেকে স্পর্শ পেয়ে থতমত খেয়ে গেলাম। আমি বলে উঠলাম, এই কে? বৌদি আমার পেছনে দাঁড়িয়ে, পাশে গুড্ডু। বৌদিকে দেখে চোখ সরাতে পারছিলাম না। বৌদি আমার দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে রয়েছে। চোখগুলো যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। এই চোখের আকর্ষণ আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে পড়লাম। আমার আর ঘুম আসল না। ভোর হতেই বৌদি ওঠার আগেই আমি দাদাদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। বাড়িতে এসে প্রথমে ড্রেসটা পাল্টালাম, তারপর আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম চলে আসল। যখন চোখ খুলল তখন বেলা 11:30। মায়ের গলা পেয়ে ঘুম ভাঙল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। বিছানায় শুয়ে আছি, রাতের স্বপ্নটার কথা ভাবছিলাম। এরকমটা যদি বাস্তবে ঘটত তাহলে সর্বনাশ হয়ে যেত। স্বপ্নের কথা মনে আসলেই ভয় হয়। এমন করে 2 দিন কেটে গেল। আমি এই 2 দিন মুড্ডুকে পড়াইনি। ভাবলাম আজ বিকেলে যাব। মনে মনে সিদ্ধান্ত নিলাম বৌদির থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আমি দাদার সংসার নষ্ট করতে পারব না। 2 দিন থেকে বৌদির দেখা নেই। ভালোই হলো, যত কম দেখব ততই টান কমবে। বিকেল হয়ে গেল। মাকে বললাম গুড্ডুকে পড়িয়ে আসছি। দাদাদের গেট খুলে ঢুকে পড়লাম বাড়িতে। ঢুকেই জলের শব্দ পেলাম, কলের পাড়ে। গুড্ডুকে ডাক দিলাম। গুড্ডু ঘর থেকে বেরোলো। বললাম বই খাতা রেডি রাখতে। ও ঘরে চলে গেল। আমিও যেতে লাগলাম। যাওয়ার সময় চোখ পড়ল কলের পাড়ে। দেখলাম বৌদি স্নান করছে। বৌদির দিকে তাকাতেই কেমন যেন একটা অভূভূতি হলো। বৌদিও আমার দিকে তাকালো। হালকা চমকে গিয়েছিল। আমাকে দেখবে হয়তো ভাবেনি। বৌদির চোখ থেকে নজর সরাতে পারছি না কিছুতেই। বৌদির মুখে লজ্জার ছাপ। গুড্ডুর গলা শুনে আমি বাস্তবে ফিরলাম। আমি রুমে গিয়ে গুড্ডুকে পড়াতে শুরু করেছি। বারবার সেই জল ঢালার শব্দ কানে আসছে। বৌদির হাতের শাখা আর পলার শব্দ আমার খুব চেনা। সেগুলি কলের পাড়ে বাজছে। বৌদি জল ঢেলেই চলছে। আমি গুড্ডুকে পড়াতে পারছি না। এইভাবে 10 মিনিট কাটল। তারপর বৌদি শাখা পলার শব্দ ক্রমশ নিকটে আসতে লাগল। বুঝলাম বৌদি এদিকেই আসছে। আমি গুড্ডুকে আলাদা রুমে পড়াচ্ছি। বৌদি ভেজা অবস্থায় পাশের রুমে ঢুকল। এই রুমের দরজা ভেজানো ছিল না। সেই দরজার অল্প ফাঁকা দিয়ে দেখতে পেলাম বৌদি রুমে ঢুকল। ব্লাউজ নেই, শুধু একটা হালকা লাল রঙের গামছা জড়িয়ে আছে। বৌদি সেই রুমের মেন ডোর লাগাচ্ছে। লাগিয়ে যাওয়ার সময় হালকা দরজার ফাঁকা দিয়ে বৌদি আর আমার চোখাচোখি হলো। চাহনিটা আমার খুব চেনা। গুড্ডুকে পড়াচ্ছি ঠিকই, কিন্তু মন আমার পাশের রুমে। হালকা দরজার ফাঁক দিয়ে লাইটের আলোয় প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। কাপড় মেঝেতে পড়ার শব্দ আমার কানে আসছিল। নিজেকে আর সংযত রাখতে পারছি না। শত চেষ্টা করেও নিজেকে আটকাতে পারছি না। গুড্ডু খাতায় আঁকিবুকি করছে। হার মানলাম। গুডকে বললাম, তুমি লিখতে থাকো, আমি আসছি। এই বলে আমি উঠে পড়লাম। যেই রুমে গুড্ডুকে পড়াচ্ছিলাম সেই রুমের দরজাটা সরালাম। দেখতে পেলাম পাশের রুমের দরজা জানালা সব বন্ধ, লাইট জ্বলছে। সামনে দেখতে পেলাম মেঝেতে পড়ে রয়েছে পরনের শাড়িটা। দেখলাম বৌদির ওপাশ ফিরে রয়েছে। গাছের জাম্বুরা 2 পাশ থেকে কিছুটা দেখা যাচ্ছে। আমি দরজাটা ভালো করে খুলে এই ঘরে চলে আসলাম। মনে হয় বৌদি এখনো টের পায়নি আমি তার পেছনে দাঁড়িয়ে আছি। আমার থেকে বৌদি কয়েক হাত দূরে। বৌদি গামছাটা চুলে জড়িয়ে খোপা করল।
বৌদি বলল, শুধু দাঁড়িয়েই থাকবে নাকি? বুঝতে পারলাম বৌদি আগেই বুঝে গিয়েছিল যে আমি দাঁড়িয়ে আছি। এই বলে বৌদি আমার দিকে ঘুরল। বৌদির চোখে দ্বিভূত এক টান লক্ষ্য করলাম। পাশের রুম থেকে শোনা গেল, কাকাই কাকাই, কোথায় তুমি আমার হয়ে গেছে লেখা? আমার কানে গুড্ডুর আওয়াজ আসলো। বৌদি আমার কাছে এসে গুড্ডু থাকা পাশের রুমের দরজা লাগিয়ে দিল। গুড্ডু দেখতে পেল তার মাকে দরজা ভেজাতে। এটাও দেখতে পেল যে তার মা পেটিকোট পরে আছে। বৌদিকে বললাম, চলো আজকেও একটু গান বাজনা করা যাক, আমি তবলা দিয়ে বাজাচ্ছি। বৌদি চিৎকার করে উঠল। সেই আওয়াজ গুড্ডুর কানে পৌঁছালো। আমি জোরে জোরে তবলা বাজাচ্ছি। এরপর বৌদি আমার থেকে গিটার হাতে নিল। বৌদি জোরে জোরে গিটার বাজাচ্ছে। আমি বললাম, কতদিন থেকে একা আমি, আজকে আর রেহাই নেই। বৌদি বলল, দেখি তোমার কেমন তবলা বাজাতে পারো। আমি উবু হয়ে বসে তবলা দুটো বাজাচ্ছি আর গোলাপি চুইবাগাম খাচ্ছি। বৌদি বলে উঠল, অসাধারণ ভাই, থেমো না, বাজিয়ে যাও, তোমার তুলনা হয় না। এসব বলছিল আর চেঁচামেচি করছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে আরও কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। টানা 1 ঘন্টা গান বাজনা করে বৌদিকে আশীর্বাদ করে বেশ খানিকটা প্রসাদ দিলাম। এতদিনের জমিয়ে রাখা প্রসাদ বৌদি খুব আনন্দের সাথে নিয়ে নিল। এরপর কিছুক্ষণ বিশ্রাম করতে বিছানায় শুয়ে পড়লাম। এদিকে গিটার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। আসলে অনেকক্ষণ যাবৎ ব্যবহার হয়েছে তো তাই। বৌদির কোনো শব্দ নেই, শুধু কেমন যেন হাঁপাচ্ছে। আমি বললাম, কেমন লাগলো আমার গান? বৌদি ক্লান্ত স্বরে বলল, অসাধারণ ভাই। এরপর আমি বিছানা থেকে উঠে সব ঠিকঠাক করে নিলাম। এদিকে বৌদির অবস্থা করুণ। আমি বৌদির ওপর একটা চাদর রেখে রুম থেকে বেরিয়ে পড়লাম। এসে দেখলাম গুড্ডু সব লিখেছে। আমি তাকে কালকে পড়াবো বলে আজকে ছুটি দিয়ে দিয়েছি। পাশের ঘরের দরজা খুলে বৌদি বাইরে বেরোলো। পরনে একটা ম্যাক্সি, ঠিকভাবে হাঁটতে পারছে না। কলের পাড়ে গিয়ে আবার স্নান করতে লাগলো। বৌদি লজ্জায় আমার দিকে দেখছে না। আমি বললাম, কালকে আবার আসব। বৌদি কথার উত্তর না দিয়ে জল ঢালতে লাগলো। আর আমি শীষ বাজাতে বাজাতে যখন বাড়ির পথে হাঁটা দিলাম, তখন সন্ধ্যা হবে হবে। সামনে দেখলাম দাদা আসছে। দাদা বলল, কিরে, কোথায় চললি? বললাম, এই তো তোমাদের বাড়ি থেকেই গুড্ডুকে পড়িয়ে আসলাম। আচ্ছা, সাবধানে যাস, বলে দাদা চলে গেল। বাড়িতে ঢুকে দেখল গুড্ডু বারান্দায় খেলছে। দাদা বলল, বাবা, কি করছো তুমি? গুড্ডু বলল, বাবা এসে গেছো, কি এনেছো আমার জন্য? দাদা একটা চকলেট গুড্ডুর হাতে দিল। এরপর বৌদিকে ডাকতে লাগলো, কই গো, কোথায় গেলে? বৌদি বলল, আমি কাপড় ছাড়ছি, মাত্র স্নান করলাম। দাদা ভেতর ঘরের ভেতরে গেল। গুড্ডু পাশের রুমে। বৌদি বলল, এত দেরি হলো যে আজকে? দাদা বলল, আর বলো না, যা কাজের চাপ। বৌদি শাড়ি পরতে পরতে বলল, বাড়িতে যে বউ বাচ্চা আছে সে খেয়াল আছে? দাদা বলল, তোমাদের জন্যই তো এত খাটাখাটি করি। বৌদি চুল আঁচড়াচ্ছে। দাদা বৌদির কাছে গিয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। বৌদি বলল, কি করছো? যাও গিয়ে ফ্রেশ হও, আমি খাবার বাড়ছি। দাদা টাওয়েল নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। বৌদির মুখটা ভার হয়ে গেল। বৌদি আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরতে লাগল। কি অমায়িক দেখতে বৌদি। রাত 8টা বাজে। আমি ঘরে শুয়ে রয়েছি। মা বাবা টিভি দেখতে ব্যস্ত। আমি বৌদির কথা চিন্তা করছি। এমন সময় ফোনে একটা মেসেজ আসলো। ফোন তুলে দেখলাম বৌদির মেসেজ। মেসেজটা পড়ে অবাক হলাম। বৌদি বলল, ভাই, মন দিয়ে আমার কথা শোনো। আজকে আমাদের মধ্যে যা হয়েছে সেটা আর হবে না। আমি আমার স্বামীকে ধোঁকা দিতে পারবো না। তাছাড়া গুড্ডুও আছে, তার এখনো বোঝার বয়স হয়নি, তাই বোঝেনি। আজও গুড্ডু আমাদের কাজকর্ম দেখে নিয়েছে। ভাগ্যিস তোমার দাদা ঘরে ছিল না। বাবু বলছিল যে তোমার এখনো ব্যথা কমেনি মাম্মাম, কাকাই তোমার ব্যথা কমিয়ে দিচ্ছে, তবুও তুমি চেঁচামেচি করছিলে। আমার ভয় করছিল, বাবা পারে না তোমার ব্যথা সারাতে। তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। তাই তোমাকে বলে দিলাম, আমাদের মধ্যে আর কিছু হবে না। বাবুকে পড়াতে হলে তোমাদের বাড়ি দিয়ে যাব, এটাই বলার ছিল।
আমি রিপ্লাই করার অবস্থায় ছিলাম না, মাথা ঘুরছিল, কি বলবো বুঝে উঠতে পারছি না। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম, ঘুম আসতে দেরি হলো। পরের দিন সকালে উঠে রেডি হয়ে পড়লাম কলেজ যাওয়ার জন্য। মনটা খারাপ, বৌদির কথা মনে হলেই রাগ হচ্ছিল। কলেজের জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি দাদা বেরোচ্ছে। দাদা বলল, কলেজে যাচ্ছিস নাকি? বললাম, হুম। দাদা বলল, একটু দাঁড়া, তোর বৌদি দুপুরের খাবারটা নিয়ে আসছে। খাবারটা নিয়ে তোকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব। আমি না করলাম না। কালকের মেসেজের পর বৌদির সম্মুখীন হতে ইচ্ছে করছিল না। একটু পরে বৌদি লাঞ্চ বক্স নিয়ে এলো। বৌদি আমাকে দেখবে ভাবতে পারেনি। একবার তাকাল, তারপর আর তাকালো না। আমি বৌদির মুখের দিকে তাকিয়ে রয়েছি। বৌদি একবারও আমার দিকে দেখল না। অমায়িক সৌন্দর্য থেকে চোখ সরাতে পারছিলাম না। বৌদি চলে গেল। তারপর দাদার গাড়িতে উঠে চলে গেলাম। পরের দিন সকালে বৌদি গুড্ডোকে দিয়ে গেল পড়ানোর জন্য। 1 সপ্তাহ কেটে গেল। আমি আর থাকতে পারছিলাম না বৌদিকে ছাড়া। মোবাইলে বৌদির একটা ছবি ছিল, সেটা দেখে নিজেকে সান্ত্বনা দিলাম। বিকেলে মা এসে বলতে লাগলো, চল তো বাজারে কেনাকাটা করতে হবে, পুজো যে এসে গেল। সন্ধ্যার আগে আগে আমি আর মা বেরিয়ে পড়লাম। বাজারে গিয়ে কেনাকাটা করতে লাগলাম। কেনাকাটা শেষ হতে হতে ভালোই রাত হয়ে গিয়েছে। রাত 9টা বাজে। আসার সময় মা বলল, গুড্ডুর জন্য যে জামাটা আনলাম, চল সেটা দিয়ে আসি। বৌদির সামনে যেতে ইচ্ছে করছে না আমার, তবুও মায়ের জন্য যেতেই হলো। মা বৌদির সাথে কথা বলছে, আমি দাদার সাথে বসে আছি। মা গুড্ডুকে জামা দেওয়ার সাথে সাথে বৌদিকে শাড়ি দিল। বৌদি বলল, বাহ কাকি, খুব সুন্দর তো, তোমার পছন্দ তো খুব ভালো। মা বলল, এটা তোর দেওর পছন্দ করেছে। দোকানদার এতগুলো বের করেছে, আমি তো গুলিয়ে গিয়েছিলাম কোনটা নেব। তারপর তোর ভাই বলল যে এটাতে তোকে ভালো মানাবে। শাড়ির রংটা ছিল গোলাপি। বৌদি এই কথা শুনে আমার দিকে দেখল। আমি একবার দেখে চোখ সরিয়ে নিলাম, কারণ ওই চোখে তাকালে আমি আবার টান অনুভব করতাম। বৌদির মুখে হালকা হাসি ভাব। পছন্দ হয়েছে বৌদির শাড়িটা। একবার তাকিয়েই খেয়াল করেছিলাম বৌদি গোলাপি রঙের ম্যাক্সি পরে আছে। শুধু ম্যাক্সির কারণে আলো ছায়ার সৌন্দর্য চোখে পড়ছিল। কিছুক্ষণ পর আমি আর মা বাড়ি চলে আসলাম। তারপর আর 1 সপ্তাহ কাটল। পুজো এসে গিয়েছে, আজ মহালয়া। পুজোর আমেজ বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ছোটবেলার মতো আনন্দ আর পাচ্ছি না। মা ডেকে ভোরবেলায় জোর করে তুলল। টিভিতে মহালয়া চলছে। বৌদি গুড্ডুকে নিয়ে আসল আমার কাছে পড়ানোর জন্য। গুড্ডু আমার রুমে আর বৌদি মায়ের কাছে গেল। গুড্ডুকে পড়াচ্ছি। একটু পরে বৌদি ঘরে ঢুকল। আমি পাত্তা দিলাম না, দেখেও না দেখার ভান করলাম। গুড্ডুও পড়তে লাগল। মনে হচ্ছিল বৌদি কিছু বলতে এসেছে, কিন্তু বলছে না। গুড্ডু বলে উঠল, কাকাই, তুমি এখন ব্যথা সারাও না কেন মায়ের? বৌদি গুড্ডুর দিকে তাকিয়ে রইল। বৌদি বলল, কি বলছিস এই সব তুই? আমি বললাম, এখন থেকে তোমার বাবা তোমার মায়ের ব্যথা সারাবে। বৌদি বলল, ভাই কি বলছো তুমি এইসব? ওই কি এসব কিছু বোঝে? ওর সামনে এসব কি বলছো? আমি বললাম, তুমি এবার যাও তো, আমি ওকে পড়াবো, আর আমার সাথে যত কম কথা বলবে ততই ভালো তোমার পক্ষেও আর আমার পক্ষেও। বৌদি ঝড়ের বেগে রুম থেকে বেরিয়ে গেল। আমি একগাল হাসলাম। মনে মনে বললাম, ভালো সাজা বের করে দেব। যখন সময় হবে তখন ঠিকই আমার কাছে আবার আসবে। সেদিন সব সুদে আসলে উসুল করে নেব। রাত ঘনিয়ে এলো। আমি রাতের ডিনার করছি। সেই সময় মোবাইলটা বেজে উঠল। দেখলাম বৌদি মেসেজ করেছে, ভাই কি করছো? আমি কোনো রিপ্লাই করলাম না। আবার মেসেজ আসল। বৌদি বলল, কথা বলছো না যে? আমি মেসেজের রিপ্লাই করলাম না। এর মাঝে বৌদি অনেক মেসেজ আর মিস কল দিয়েছে। আমি কোনো রিপ্লাই করলাম না। ভাবছিলাম এভাবে কিছুদিন চললে আমার প্রতি বৌদির টান বাড়বে। এরপর মাঝে মার থেকে জানতে পেরেছি দাদাবাবু ষষ্ঠী দিন থেকে বাড়িতে থাকবে না, অফিসের কাজে বাইরে যাবে।
ষষ্ঠীর আগের রাতে বৌদির কথা খুব মনে পড়ছিল, ওকে কিছু বলতে পারছিলাম না। তাই চুপি চুপি বৌদিদের বাড়ির পেছনে চলে গেলাম, ঠিক যে রুমটায় দাদা আর বৌদি থাকে। বৌদি শাড়ি পরে শুয়ে আছে, কিছুটা অবছালো হয়ে আছে। এমন সময় তাদের কথোপকথন শুনতে পেলাম। দাদা বলল, এদিকে আমার কাছে আসো। বৌদি বলল, কেন? দাদা বলল, এবার পুজোয় তো থাকবো না, তাই তোমাকে সময়ও দিতে পারবো না। এজন্য আজকে ভাবছি কিছু একটা করা দরকার। মুখে লজ্জার আভা। বৌদি বলল, গুড্ডু পাশেই ঘুমোচ্ছে। দাদা বৌদিকে নিয়ে পাশের রুমে আসল। আমিও চুপি চুপি পাশের রুমে জানালার কাছে চলে গেলাম। ভাগ্যিস জানালা খোলা ছিল। দাদা বলল, তুমি রেডি হও, আমি নারকেল তেলের শিশিটা নিয়ে আসছি। এদিকে বৌদি শাড়ি একপাশে রাখল। কিছুক্ষণ পর দাদা নারকেল তেলের শিশি নিয়ে রুমে ঢুকল আর পাশের রুমের দরজা বন্ধ করল। একে একে মেঝেতে সব কিছু পড়তে লাগল। মিনিট 4 হবে, দরজা খুলে দাদা বেরোলো। হাতে একটা জিনিসে, সেটায় বেশ খানিকটা প্রসাদ পড়ে আছে। ওদিকে বৌদি তখনও শুয়ে আছে। বুঝতে পারলাম মনের মতো কোনো কিছুই হয়নি। কিছুক্ষণ পর বৌদি সব কিছু ঠিকঠাক করে রুম থেকে বেরোলো। চোখে মুখে বিরক্তির ছাপ, সেদিকে দাদার কোনো ভ্রুক্ষেপ নেই। সব কিছু দেখে বাড়ি চলে এলাম আর ঘুমিয়ে পড়লাম। আজ ষষ্ঠী। দাদা আমাদের বাড়ি এসে বলে গেল সে কলকাতা যাচ্ছে। আমি স্টেশন পর্যন্ত গেলাম। তারপর বাড়ি এসে স্নান সেরে বিশ্রাম নিলাম। নিজেকে বলতে লাগলাম, আজ ষষ্ঠী, বাড়ি ফাঁকা, বৌদি একা বাড়িতে। আজকে বৌদির বাড়িতে ষষ্ঠীর পিঠা পায়েত খেতে যাব, সাথে বৌদিকেও খানিকটা প্রসাদ দিয়ে আসব। দাদা চলে যাবার পর বৌদির বাড়িতে গিয়ে যা হলো তা আগামী পর্বে শোনাব, ঠিক রাত 8:30টায়।